আজকে আমরা ধারকত্বর চ্যাপ্টারের মধ্যে আর কি সমান্তরাল পাত ধারকত্ব ক্যালকুলেশন করা শিখব এবং ওর উপর মিশ্র ধারকত্ব আমরা তখন মাঝখানে একটা যে কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক ব্যবহার করে ক্যালকুলেশন করেছি। আমরা দেখব যে যদি অনেকগুলো বিভিন্ন রকম টাইপের যদি কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা হয় তার ক্ষেত্রে কেমন কী ক্যালকুলেশন আসে এবং ওর উপর গলীয় পরিবাহীর ক্ষেত্রে কেমন ধারকত্ব আসে সে সমস্ত ক্যালকুলেশন শিখব আজকে। তো চলো শুরু করি। আজকে প্রথম হেডিং লাগাও, শিখব আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়। সমান্তরাল পাত আগের দিন যেমন আঁকছিলাম, স্পেশালি আমরা আজকে একটা পাতের উপর ক্যালকুলেশন শিখব। ভাবতে পারো এটা হচ্ছে সমান্তরাল দুটো পাত থাকবে, এরকমভাবে আমি একটা পাতকে উৎসের সঙ্গে লাগিয়ে রাখবো, তারপরে কী হবে একটা পাত প্লাস আধানে আহিত হয়ে থাকবে, ঠিক তো? আর এটাকে যদি এদিকে গ্রাউন্ড করে রাখি এদিকটাতে তৈরি হবে মাইনাস। বাহ, আচ্ছা এখানে তাহলে অনেকগুলো জিনিস ধরে নিই আমি, যে ধরি এই পাতের ক্ষেত্রফলটা হচ্ছে এ, হ্যাঁ এটা হচ্ছে ওই পাতের ক্ষেত্রফল, ঠিক আছে? আর এই যে আধান আছে, ধরি যে কিউ পরিমাণ আধানে আহিত হয়ে আছে ওটা, এটা হচ্ছে পাতের আধান। আচ্ছা, আর এই দুটো পাত যে রাখা আছে ওদের মধ্যে ডিস্টেন্স, দূরত্ব, মানে এই পাত থেকে এই পাতের যে দূরত্ব এইটা, বুঝতে পারছো? এই দূরত্বকে ডি দ্বারা লেখা হয়। এটা হচ্ছে সমান্তরাল পাতের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল পাতের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? আর ওই মাঝখানের যে মিডিয়ামটা, মানে দুটো পাতের মাঝখানে আমি ধরি যে একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যম রাখা আছে, যে কোনো, এটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, এবার আমি ধরি যে এই যে আমি কিউ পরিমাণ আধান ধরছি তার ক্ষেত্রফল ছিল এ, তাহলে আমরা সেই পাতের তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা জানতাম, সিগমা দ্বারা লেখা হতো, মনে আছে? সে আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব যাকে লেখা হয় সিগমা দ্বারা। সিগমা সমান হতো কিউ বাই এ, তাহলে কিউ সমান কত আসবে? সিগমা ইন্টু এ। এবার আমার কাজ কি হবে, এই যে দুটো পাত আছে ওর মাঝের যে অংশটা, সে মাঝের যে কোনো একটা বিন্দুর আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করবো। তাহলে লেখা হচ্ছে সমান্তরাল পাতের মধ্যবর্তী অংশের কোনো বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কোনো বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা কি দ্বারা লিখি? ই দ্বারা লিখি। এখানে ইর ফর্মুলা কিন্তু আমি একটু ডিফারেন্ট টাইপ করে করব। আমরা সেই জানতাম, মনে আছে, সেই গাউসের উপপাদ্য জানতাম। সে কি বলছিল, ফাই সমান হয়, যদি আমি সিজিএস পদ্ধতি ধরি তাহলে কি হয়, চার্জের 4π/k গুণ হয়, মনে আছে এইটা? দাঁড়াও, আবার ফাই সমান একটা সূত্র ছিল, সেই ফাইকে বলা হতো ই ইন্টু ডিএস, মনে আছে? তড়িৎ বলরেখার সংখ্যাটা কি বোঝাতো? ই ইন্টু ডিএসকে ছিল। তাহলে এখান থেকে ইর মান কি আসবে বলো তো? এখানে ইর মান কি আসবে বলো? ইর মান আসবে, তাহলে এই ডিএসটা নিচে নামবে, মানে এইটা আসবে দেখো 4π/k ইন্টু ডিএস। ওটা হচ্ছে পার্টিকুলার জেনারেল ফর্ম। এবার আমি এই কেসের জন্য কি হবে সেটা লিখে দিচ্ছি, দেখো q/ds মানে আধান বাই ক্ষেত্রফল, ওটাই তো ছিল তলমাত্রিক ঘনত্ব, হ্যাঁ? তাহলে q/ds এর জায়গায় আমি ডাইরেক্ট লিখতে পারি একবারে শুধু সিগমা, মানে নিচে শুধু কে থাকবে। তাহলে আলটিমেটলি আমি কী পাচ্ছি এখান থেকে? 4π/k। এখন থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এই ফর্মুলাটা একটু মনে রাখার চেষ্টা করো। কি হয়? ই সমান হয় 4π/k। একটা তো আমরা জানতাম সে ই সমান হতো, বলো, q/k ইন্টু r স্কোয়ার, সেটা হচ্ছে প্রথমে ছিল।
এইটাও একটা ফর্ম হয়। এটা কিন্তু অবশ্যই যদি সিজিএস পদ্ধতিতে ধরো তাহলে, কারণ এসআই হলে ওটা তখন কি আসতো সেই 1/ε গুণ হয়, তাহলে এটা শুধু এই 4 পাইটা উড়ে যাবে, 4 পাই আর কেটা উড়ে গিয়ে সেই এপসাইলন একটা আসবে। আমরা এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করে ফেললাম। আমরা তড়িৎ বিভব সমান কি জানতাম, সেই যখন আমি সেই ছক করিয়েছিলাম তখন বলছিলাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থেকে বিভব করতে গেলে কি করতে হয়, সেটা ভি সমান কি হতো, ই ইন্টু ডিস্টেন্স মানে ই ইন্টু ডি, কারণ সেই সম্পর্কটা এরকম ছিল, সেই ই সমান হতো ভি বাই আর, মনে আছে সম্পর্কে সেই বিভবের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সম্পর্ক, ই সমান হতো ভি বাই আর, মানে সেই তুমি ভাবো না, হ্যাঁ ইর ফর্মুলা কি আসতো সেই কিউ বাই আর স্কোয়ার, আর বিভবটা আসতো কিউ বাই আর শুধু, তার মানে কি নিচেটা আর দিয়ে গুণ করলেই হয়ে যেত। তাহলে ঘুরিয়ে লিখলে ভি সমান কি আসবে ই ইন্টু ডি, ডি মানে এখানে আর যেটা আর কি দূরত্ব, ঠিক আছে এইটা। তুমি তাহলে এইর জায়গায় এইর মানটা বসিয়ে দাও, তাহলে কত আসবে 4 পাই সিগমা বাই কে ইন্টু ডি। আমার কাজ কি ছিল এখানে, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বের করব। তাহলে ধারকত্ব সির ফর্মুলা আমরা কি জানি, সি সমান হয় কিউ বাই ভি। হ্যাঁ, তাহলে কিউর মান, এই যে কিউর মান কত ছিল সিগমা ইন্টু এ, বুঝাও, আর ভির মান এখানে কত বেরাইছে এইটা, এটা বসিয়ে দাও 4 পাই সিগমা বাই কে ইন্টু ডি। একটা সিগমা সিগমা কাটবে আর সব থাকবে, মানে উপরে হবে অ্যাকচুয়ালি কে ইন্টু এ, একেটা উপরে উঠবে, আর নিচে হবে 4 পাই ডি। এটা হচ্ছে ধারকত্বের মান সিজিএস পদ্ধতিতে, ফর সিজিএস সিস্টেম। আচ্ছা দেখো, যদি সিজিএসেই আমি যদি শূন্য মাধ্যম বা যদি গ্যাসীয় মাধ্যম হতো তাহলে এর মান কী হতো, তার মানে শূন্য মাধ্যমে ধারকত্ব কত হবে C0 A বাই 4 পাই। সব রকম মানগুলো জেনে রাখো, ঠিক আছে। এটা ফর হচ্ছে শূন্য মাধ্যম, C0 লিখছি শূন্য মাধ্যম বোঝানোর জন্য, আর কিছু না। আচ্ছা, এই যে সমান্তরাল পাত আছে, তুমি এটাকে সেই তড়িৎ বলরেখার কনসেপ্টে বুঝতে পারো। ধরো দুটো পাত এইভাবে আছে তো, হ্যাঁ, এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, তার মানে সেই আবার আমরা জানতাম সেই প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ বলরেখাগুলো যায়, ঠিক। তার মানে এদের মধ্যে তড়িৎ বলরেখাগুলো একদম দুটো পাতের সঙ্গে একদম লম্বভাবে তড়িৎ বলরেখাগুলো পাস করবে। এবং নিয়মটা কী ছিল, সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে আসে এইভাবে। এই জন্যই ওর মাঝে যে কোনো পয়েন্টে তুমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা পাবে, তড়িৎ বলরেখা আছে বলে। এটা এতক্ষণ আমরা সিজিএসে ক্যালকুলেশন করলাম, যদি এসআই হতো তার ক্ষেত্রে কি হবে। এবার করব আমরা ওই সেম ক্যালকুলেশান ফর এসআই পদ্ধতি। এসআই পদ্ধতির জন্য কেমন কি আসে, সেখানে আমার ইর মান কী ছিল সিজিএসের ক্ষেত্রে, সে 4 পাই সিগমা বাই কে হতো। এখানে ইর মান আসবে এসআই পদ্ধতির জন্য শুধু আসবে কিউ বা তুমি সিগমা বলতে পারো, এখানে সিগমা বাই এপসাইলন এর মান। গাউসের সূত্রে বলে গেছিলো ফর এসআই সিস্টেমে আধানের সঙ্গে এপসাইলন 1/ε গুণ হতো। তুমি এখান থেকে পেয়ে যাবে একদম সেই কিউ বাই, এখানে একক ক্ষেত্রফল আসবে, সেই ডিএস দিয়ে ভাগ হয়ে গিয়ে সিগমা পড়ে যাবে, একদম সেম লজিকটাই আসবে। তাহলে দেখো কাজ আমার সেই সেম হবে। ইর পর আমার কী ছিল, সেই বিভব বের করতে হতো, তাহলে বিভব বের করে এবার আমার কাজ হবে বিভব বের করবো ভি সমান কী হয় ই ইন্টু ডি, তারপর ইর মান বসাও এখানে যেটা বেরিয়েছে, তাহলে সিগমা ডি বাই এপসাইলন। এবার আমার কাজ হবে যেমন আগেরটাও করছিলাম আমি, সেই ধারকত্ব সি সমান আমরা কি জানি কিউ বাই ভি, মান বসাও, কিউ মানে সিগমা ইন্টু এ, আর ভির মানে এটা সিগমা ডি বাই এপসাইলন। দেখো এপসাইলনটা উপরে উঠবে একবারে, আর সিগমা সিগমা কেটে যাবে, এপসাইলনটা উপরে উঠবে, এ এপসাইলন বাই ডি। এটা হচ্ছে ফর এসআই সিস্টেম। যদি এবার এসআই সিস্টেমের শূন্য মাধ্যম হয় তাহলে C0 কত হবে এখানে, এই দেখো শুধু এপসাইলন 0 হয়ে যাবে, এ এপসাইলন 0 বাই ডি। এটা এসআই, এখানে 1 হওয়ার কোনো চান্স নেই, বুঝতে পারছো। এইটা এতক্ষণ আমরা যে ক্যালকুলেশন করলাম এটা হচ্ছে ফর দুটো সমান্তরাল পাতের জন্য, ঠিক তো। যদি দুটোর জায়গায় অনেকগুলো পাত থাকে পরপর, n সংখ্যক থাকতে পারে, তখন তাহলে এই ধারকত্বের কী চেঞ্জ আসবে। ধরো এরকম একটা সিস্টেম আছে,
যার মাঝে অনেকগুলো পাত লাগানো, দেখতে পাচ্ছ? দেখছো এখানে কতগুলো পাত, 1 2 3 4 5 6 7 8 আরও থাকতে পারে, আমি ধরলাম n নাম্বার থাকবে। তাহলে এবার করো যে হ্যাঁ n সংখ্যক সমান্তরাল পাতের জন্য, n সংখ্যক সমান্তরাল পাতের ক্ষেত্রে ধারকত্ব, অবশ্যই এদিকটা তুমি প্লাস ধরে নাও, মানে এই পাতার সবগুলো প্লাস আর ওদিকের ওইটা মাইনাস, মানে ওদিকের সবগুলো মাইনাস। এই ধারকত্ব কি আসবে মনে রাখবে। আচ্ছা তুমি এটা লজিক বুঝো, আগে আমার দুটো ছিল বলে আমি সিম্পলি এর সঙ্গে মনে করতে পারো যেন 1 দিয়ে গুণ করছি। তাহলে এখন যদি আমার n নাম্বার থাকে n-1, দুটো থাকলে একটা বিয়োগ করে গুণ করতাম, দুটো পার্ট ছিল বলে আমি এর সঙ্গে কী করছি 2 - 1 করছি, ঠিক তো? তাহলে যদি আমার n নাম্বার থাকে তাহলে c কত পাবো, হ্যাঁ n-1 ইন্টু যেটা বেরাইছে এসআই হলে ওইটা a/0/d। লজিকটা বুঝছো? এটা ফর এসআই সিস্টেম, এটা হচ্ছে এসআই সিস্টেমে। আগের যে ক্যালকুলেশনটা করছিলাম আমরা সমান্তরাল দুটো পাতের জন্য, দুটো পাত ছিল বলে আমার নিয়ম হতো যা ধারকত্ব হয় সেই সংখ্যাটা বিযুক্ত 1 করতে হয়। তুমি করো দেখো উত্তর মিলে যাবে, 2 - 1 মানে আলটিমেট 1 দিয়ে গুণ করা মানে ওটাই থাকবে। তো যদি n নাম্বার পাত থাকে, মানে এরপর আরও পাত আছে আর কি, এরপর আরও পাত আছে এরকম n নাম্বার পাত, ঠিক আছে? তাহলে কি হবে n-1 করতে হবে। এখানে দুটো ছিল বলে 2 - 1 করছিলাম, n নাম্বার আছে n-1 করছি, যা আছে উত্তর। এটা বেরালো এসআই সিস্টেমে n সংখ্যক পাতের জন্য। যদি সিজিএস সিস্টেমে বলতো তাহলে কি হতো, সিজিএস এর ক্ষেত্রে কি ছিল সেই k/4πd হতো, তার সঙ্গে সিম্পল এটা n-1 গুণ হয়ে যাবে যদি কেউ সিজিএসে লিখতে চায়। এরপরে যেটা করাবো আর কি, এটা শিখাবো মিক্সড। আমরা এতক্ষণ কী করছিলাম বলতো, মাঝে এক ধরনের মেটেরিয়াল নিয়ে কাজ করছিলাম যেহেতু তাকে সবাইকারই কে ছিল। এবার এমনটা যদি হয় দুরকম টাইপ ধরবো, সব রকম কেস শিখলে এগুলো সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমে লাগবে যখন করবে। আচ্ছা তাহলে এবারে হেডিংয়ে লাগাও, যেটা করব মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যমের ধারকত্ব। মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যমের ধারকত্ব। মিশ্র পরাবৈদ্যুতিক মানে একটা মিডিয়াম নয়, অনেক রকম টাইপের। আমরা প্রথম সহজ কেস করার জন্য দুটো মিডিয়াম তাহলে ধরে নিই। ধরলাম এইটা একটা ধারক আছে যার এটার সঙ্গে উৎস লাগানো আছে, এদিকটা গ্রাউন্ড থাকে, ঠিক তো? মাঝে দুটো মেটেরিয়াল ইউজ করা আছে, হাফ হাফ করে ধরো। এই দিকে একটা মেটেরিয়াল আছে তো k1, এই দিকে একটা মেটেরিয়াল আছে k2। তাহলে এখন ওভারঅল কত ধারকত্ব আসবে, সির মান কত আসবে, ঠিক আছে? আচ্ছা তাহলে একটা ব্যাপার ধরে নাও যে আমি ধরি যে প্রথম মিডিয়ামটা দূরত্ব হচ্ছে x1 আর এটা হচ্ছে x2, অতটা বেঁধে আছে আর কি, ঠিক আছে? তাহলে প্রথমে তড়িৎ প্রাবল্য কী আসবে, E1 এর মান। তাহলে প্রথমটার জন্য E1 আসবে, প্রথমটার জন্য E1 হলে সূত্র কী আসবে 4πσ/k1 প্রথমের জন্য। আর দ্বিতীয়টার জন্য E2, এটার মান কী আসবে 4πσ/k2। এই ইর মানটা একদম মাইন্ডে সেট আপ করলো যেন না ভুলো, 4πσ/k, কারণ এই নিয়ে এবার ধারকের সব ক্যালকুলেশন হবে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে সে বিভব বের করো, তুমি তো বিভব বের করতে জানো, তাহলে এক্ষেত্রে বিভব V1 বেরাবে। V1 এর সূত্র কী ছিল E × D, তাহলে এখানে E1 × x1 আসবে, মানে প্রাবল্য ইন্টু দূরত্ব। এর প্রাবল্য ছিল E1, দূরত্ব আছে x1, তাহলে এটা আসবে V2। V2 কত আসবে E2 × x2, মান বসাও। E1 এর মান কী ছিল ওই উপরে 4πσ/k1 × x1, আর এটা আসবে 4πσ/k2 × x2। একদম আমার নিয়ম কি ছিল, আমাকে বের করতে হবে টোটাল বিভব কত হয়। টোটাল বিভব মানে কি, এর বিভব প্লাস এর বিভব। তাহলে লিখো এবারে, অতএব মোট বিভব সেটাকে ভি ধরে লো, হ্যাঁ, ভি সমান আছে তাহলে V1 + V2
আচ্ছা কমন দেখো 4 পাই সিগমা কমন চলে যাবে, আমি একবার লিখে দিচ্ছি, তাহলে আসবে x1/k1 প্লাস x2/k2। এবার আমার সিম্পল লজিক, আমি যেমন সেই সি বের করতাম, সি সমান কী হতো q/v, সেটা করো তাহলে এই পাশে দেখে দিচ্ছি এখানটা। তাহলে আমার ধারকত্ব কত আসবে, বা তুল্য ধারকত্ব বলতে পারো, যেহেতু দুটো মিডিয়াম আছে। সি সমান কী হয় q/v, এখানে কিউর মান কী আসবে, যেমন শুধু ছিল কিউ সমান কী হয় সিগমা ইন্টু এ থাকবে, এখানে সিগমা ইন্টু এ বাই ভির মান যে বেড়েছে এইটা, ওই মানটা বসাও 4 পাই সিগমা ইন্টু x1/k1 x2/k2। সিগমা সিগমা কাটবে, সিগমা সিগমা কেটে তাহলে উপরে থাকে এ, নিচে থাকে 4 পাই, এই তো। আচ্ছা একটা ব্যাপার বুঝো, এখানে আমি দুটো আলাদা পরাবৈদ্যুতিক ধ্রুবক ইউজ করছি বলে এখানে দুটো টার্ম আসছে, যদি আরও থাকতো 3 4 5 6 7 8 আরও টাইপ থাকতে পারে, তো আমি তাহলে এরপর একটা সামেশান লাগাতে পারি, যে পরপর যত সংখ্যক হবে সিম্পলি যোগ হয়ে যাবে। তাহলে লাগাবো আমি সামেশান অফ কী হবে x/k, আয়ের উপর ফাংশন হবে, আয়ের মান 1 হলে এটাকে বোঝায়, 2 হলে এটা বোঝায়, পরপর n সংখ্যক হবে, লিখতে পারো আয়ের মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত। ঠিক আছে, তাহলে আলটিমেট তুমি সির মান কী পেলে, a/4 ইন্টু সামেশান অফ k/x। দুটো থাকলে দুটো বসাবে, তিনটা থাকলে তিনটা বসাবে, যা থাকবে তা, বুঝলে। এটা বেরালো ফর সিজিএস সিস্টেম অনলি। যদি কেউ চায় আমি এসআই মাধ্যমের জন্য বের করব, কিচ্ছু করার দরকার নেই, সিম্পলি কী চেঞ্জ আসবে দেখো, সির মান উপরে আসবে সেই এপসাইলন ইন্টু এ, আর নিচে যে শুধু সামেশানটা থাকবে x/k। আচ্ছা দেখো এতক্ষণ আমরা যেসব পরিবাহী নিয়ে কাজ করছি সেগুলোর শেপ দেখো কী ছিল, দুটো সমান্তরাল পাত, সবসময় যেরকম থাকবে আমার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। হ্যাঁ এইবার আমরা করব গোলকের ধারকত্ব নির্ণয়, ঠিক আছে। গোলীয় পরিবাহীর ধারকত্ব, গোলীয় পরিবাহীর ধারকত্ব, তুমি একটা যে কোনো একটা গোলক ধরে নাও, গোলক আছে, আমি এটাকে ধরো প্লাস চার্জ করে রাখছি, ঠিক আছে। আমি ধরলাম যে গোলকের আধান হচ্ছে, আচ্ছা এর ব্যাসার্ধ ধরলে, ব্যাসার্ধ ধরো আর, তাহলে বলি যে আর ব্যাসার্ধের গোলকের আধান হচ্ছে কিউ, আর ওটা কে পরাবৈদ্যুতিক মাধ্যম দিয়ে তৈরি করা, মানে চারদিকের মিডিয়ামে কে পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, ঠিক আছে। এটা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম। আবার আমি সেই দেখো সেম কাজই করব, আমরা বিভবের ফর্মুলা কি জানতাম, এর ক্ষেত্রে বিভবের সেই প্রথমে যে ফর্মুলাটা ছিল একদম সাধারণটা, আধান বাই দূরত্ব q/r, এখানে বড় হাতের আর আছে, তাহলে q/ বড় হাতের আর হবে, তার মানে q/ বড় হাতের আর। আচ্ছা যে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম হলে k × r আসছে, নিচে k × হয় তো। তাহলে এবার তুমি ধারকত্বের ফর্মুলা তো জানো, ধারকত্ব কী হয়, সির মান q/v, দেখো বসালে কিউ কেটে যাবে, বুঝি দাও মান বসাও, এখানে কিউ যেমন থাকলো ভির জায়গায় বসবে q/kr, কেয়ারটা উপরে উঠে যাবে, বড় হাতের কেয়ার, হ্যাঁ আসবে কেয়ার। এটা এলো যে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমের জন্য। যদি শূন্য মাধ্যম হতো, শূন্য মাধ্যম হলে C0 মান আসতো আর এর সঙ্গে সমান, বড় হাতের ছিল, বুঝতে পারছো কেমন সম্পর্কটা। একটা গোলক তার ব্যাসার্ধ যতটা ওটাই বুঝায় শূন্য মাধ্যমের ক্ষেত্রে, এবং অবশ্যই সিজিএস সিস্টেমের ক্ষেত্রে ওটাও ধারকত্ব। তাহলে তুমি খুব সহজেই কিন্তু পৃথিবীর ধারকত্ব মাপতে পারো, পৃথিবীর সাইজটা তো গোল, হ্যাঁ, তা তুমি ব্যাসার্ধ জানো, সেটাই হচ্ছে তার ধারকত্ব। যদি কেউ এসআই বের করতে চায় তার ক্ষেত্রে কী আসবে, শুধু সিম্পলি 4 পাই এপসাইলন যেটা গুণ হয়ে যাবে 4 পাই এপসাইলন ইন্টু আর, ওর শূন্য মাধ্যম ধরলে
4πε0 ইন্টু, এটা ফর এসআই সিস্টেম, আগেরটা ছিল সিজিএস। এটা হচ্ছে শূন্য মাধ্যমে। তাহলে এই ব্যাপারটা একটু সিগনিফিকেন্স লিখে রাখো যে তাহলে শূন্য মাধ্যমে সিজিএস সিস্টেমের জন্য সিজিএস এর ক্ষেত্রে ধারকত্ব সংখ্যাগতভাবে ব্যাসার্ধের সঙ্গে সমান। ব্যাসার্ধের যা সংখ্যা হবে, যে মান হবে, সেই মানটা ডিরেক্টলি ওটার ধারকত্বকে বুঝাবে। তার মানে এটাই যদি কোনো 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কোনো গোলক থাকে, তার ধারকত্ব কত হবে? 1 ESU ধারকত্ব। ঠিক আছে? পরীক্ষায় একটা প্রশ্ন দেয়, লিখে নাও যে তোমাকে একটা প্রশ্ন বললো, ধরো যে কোনো পরিবাহীর ধারকত্ব 5 সেন্টিমিটার বলতে কি বোঝো? ঠিক আছে? কেউ মানে প্রশ্ন দেখলে অবাক হয়ে যাবে, ধারকত্ব আবার সেমি কি? প্রশ্নটা বলছে যে কোনো পরিবাহীর ধারকত্ব 5 সেন্টিমিটার বলতে কি বোঝো? আর কি লেখো তাহলে। হ্যাঁ, ওই পরিবাহী ধারকত্ব 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ধারকত্বের সমান। এবং শূন্য মাধ্যমে ওর মান হয় কত? 5 ESU। এবার আমাদের আসল যে কাজটা ছিল, যে আমরা পৃথিবীর ধারকত্ব বের করবো এবারে। তাহলে এবার আমরা শিখবো পৃথিবীর ধারকত্ব বের করা। আমরা পৃথিবীর ব্যাসার্ধ কত জানি? এত কিলোমিটার হয়। তাহলে আমি যদি কিলোমিটারকে মিটার করে দিই, দেখো আসবে 64 × 10⁵, কারণ ওটার জন্য 3 আর 2টা শূন্য ছিল, 5 হয়ে যাবে। অত কিন্তু মিটারে এলো। সেমি করলে কি হবে? আবার এখানে 2টা শূন্য বসিয়ে দাও, একসাথে গুণ করলে এটা সেমি হয়ে যাবে। মিটারকে সেমি করলে একসাথে গুণ করতে হয়, একসাথে গুণ। আচ্ছা, তাহলে এর ধারকত্ব কত হবে? সিজিএস পদ্ধতিতে ধারকত্ব হবে অবশ্যই শূন্য মাধ্যম। তাহলে আসবে 6400 × 10⁵ অত ESU। আমার কাজ হচ্ছে, আমি বের করবো বলছিলাম এসআই পদ্ধতি, মানে সেই ফ্যারাড। হ্যাঁ, আচ্ছা, একটা সম্পর্ক লিখে রাখা হয়, সম্পর্কটা এখানে কাজে লাগাবো আমরা। 1 মাইক্রোফ্যারাড সমান হয় 9 × 10⁵ অত ESU। এসআই পদ্ধতিতে ফ্যারাড হয় মাইক্রো মানে 10⁻⁻6, আগের করছিলাম, দরকার নেই, মাইক্রোকে মাইক্রোই রাখো, ওটা সমান হয় এত ESU। তাহলে আমি যদি এখন ESU থেকে এটা করতে চাইলে কী হবে? এইটা দিয়ে তো ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটাই হয়ে যাবে, দেখো 6400 10⁵ যেমন ছিল, ওটাকে ভাগ করবো এইটা দিয়ে, 9 × 10⁵, ওটা এখন হয়ে যাবে মাইক্রোফ্যারাডে। এইটা কাটবে, থাকবে কি 6400/9, এটা হিসাব করলে আছে 711। এবার হেডিং লাগাও, যেটা শিখবো আমরা এবার, গোলীয় ধারকের ধারকত্ব নির্ণয়। দেখো, আমরা আগেও গোলীয় ধারক করছিলাম, সেটা ছিল সিঙ্গেল, একটা। আমি কি করবো এবারে? দুটো গোলীয় ধারক নেবো, যার সেন্টারটা একটা পয়েন্টেই থাকবে, মানে বাইরেরটা থাকবে একটা বড়, তার ভিতরে একটা ছোট। বুঝতে পারছো? আমি ধরো ভিতরেরটাকে প্লাস চার্জ করে রাখছি, আর বাইরেরটাকে গ্রাউন্ড করে রাখছি, তাহলে বাইরেটা কি হবে? মাইনাস চার্জ। আমি ধরি যে ভিতরেরটা হচ্ছে প্লাস কিউ চার্জ আছে, কিউ চার্জ, তাহলে বাইরেটা হবে মাইনাস কিউ চার্জ, ঠিক তো? মাইনাস চার্জ হয়ে যাবে। দুটো আলাদা, তার পৃষ্ঠে প্লাস আছে, ওর ফলে আবেশের ফলে এইটার পৃষ্ঠে মাইনাস তৈরি হয়েছে।
এটা একটা নয়, মানে তুমি এটাকে সলিড বলে ভাবোনি, ওটা একটা আলাদা গলীয় পাত, এটা একটা আলাদা গলীয় পাত। আমার নিয়ম কি ছিল, যে প্লাসের কাছে ইন্ডাকশনের ফলে এদিকে মাইনাস তৈরি হয়, সেটাই হবে আবেশের ফলে একদম। আমি ধরি ভেতরটার ব্যাসার্ধ হচ্ছে R1 আর বাইরেরটার হচ্ছে R2। ডেফিনেটলি এখানে R2টা গ্রেটার দেন ফ্রম R1, দেখাই যাচ্ছে, মানে বলার কিছু না। আচ্ছা, তাহলে এক কাজ করো, আমি করি ভেতরের যে পাত্রা আছে ওর বিভব কত হবে V1, আর বিভব মানে কী হয়েছে আধান বাই ওর পরাবৈদ্যুতিক ধ্রুবক ইন্টু R। এখানে R1 হবে, আর এখানে কিউ না লিখে আমি কী লিখবো, এটা সেই এখানে বড় হাতের কিউ আছে, ঠিক তো? কেটা লিখে রাখো, ওটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, তোমরা জানো এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা বাইরেরটার বিভব কত হবে V2, এটা কি আসবে কিউ বাই বা মাইনাস কিউ ছিল তার আধান, তাহলে মাইনাস কিউ ইন্টু কে বাই R2 হবে। আচ্ছা, মোট বিভব তাহলে কত আসবে, V সমান আসবে V1 প্লাস V2। দেখো যোগ লাগালে কিউ বাই কেটা কমন যাবে, কিউ বাই কে কমন নিয়ে নিলে প্রথমটা আসবে 1/R1 মাইনাস, বাহ। আচ্ছা তুমি লসাগুলো এটাকে লসাগুলো নিয়ে দেখো, এদিকে কিউ বাই কে থাকলো R1 R2 R2 মাইনাস R1, এটা বেরোলে আমাকে বের করতে বলছে ধারক। তো ধারক লাগাও, আমরা ধারক সমান কি জানি, সি সমান হয় কিউ বাই ভি, কিউ থাকুক ভির জায়গায় এই মানটা বসিয়ে দাও। একদম দেখো প্রত্যেকটা কিন্তু লজিকটা কিন্তু সেম হচ্ছে, আগে বের করতে হয় বিভব, ওটা বসিয়ে দিলেই কাজ শেষ। আচ্ছা, মান বসালে যেটা থাকে উপরে কিউ, আর এটা আছে কিউ বাই কে ইন্টু R2 মাইনাস R1 বাই, আচ্ছা বাই আর করবো না, এটা উপরে উঠে যাবে R1 R2, এই কেটা উপরে উঠে যেত, কিউ কাটবে শেষমেশ, তাহলে কি আছে কে ইন্টু R1 R2 বাই R2 মাইনাস R1। তাহলে বুঝতে পারছো, যদি কোনো দুটো গলীয় তল থাকে যার বাইরেরটা গ্রাউন্ড করা, তাহলে কিন্তু তার ধারক আছে কে ইন্টু R1 R2 বাই R2 মাইনাস R1। দেখো R2টা কিন্তু বড় ছিল, কিন্তু ওটা দিব্যি সামনেও চলে আসছে।